আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দা আতিয়া তাসিন, ইন্টার্ন ডক্টর, ঢাকা মেডিকেল কলেজ থেকে বলছি। আমি আজকে আমার পেডিয়াট্রিক রিভিউ ক্লাসের আরেকটা এপিসোডে চলে আসছি। আমি আজকে পেডিয়াট্রিক নিউরোলজির উপরে ক্লাস নিব, যেটাতে হচ্ছে বেসিক্যালি কনভালশন আর হচ্ছে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস, এই টপিকগুলো কভার করব। আচ্ছা, পেডিয়াট্রিক নিউরোলজির মধ্যে প্রথমেই আসে তাহলে হচ্ছে টপিক কনভালশন। তো কনভালশন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটার মানে ভিতরে কয়েকটা জিনিস পড়ে। প্রথমে আমার যেটা জানতে হবে যে কনভালশনের ডেফিনেশনটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওয়ার্ডগুলা প্রতিটা ওয়ার্ডে ইম্পর্ট্যান্ট। তো কনভালশনটা কি? কনভালশন ইজ আ সাডেন ট্রানজিয়েন্ট ব্রেইন ডিসফাংশন manifested by involuntary motor, sensory, autonomic or psychic phenomena alone or in combination, often accompanied by loss of consciousness. তো এখানে যেটা সাডেন হবে, তারপরে ট্রানজিয়েন্ট মানে লং লাস্টিং হবে না, এসে আবার চলে যাবে। ব্রেইন ডিসফাংশন যেখানে ইনভলন্টারি, মোটর, সেন্সরি, অটোনমিক অর সাইকিক ফিনোমেনা এলোন অর ইন এনি কম্বিনেশন, মানে এই চারটার যে কোনো একটা অথবা চারটার যে কোনো দুটো তিনটে এরকম করে হতে পারে। আর সাথে কনসিয়াসনেস লস থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে কনভালশন। সিজারের ডেফিনেশন হিসাবেও এটা জিজ্ঞেস করলে বললে সমস্যা হয় না। এটা হচ্ছে কনভালশন অথবা সিজার। তারপরে আসে হচ্ছে নেক্সট টপিক, কনভালশনের কজ। এটা বইয়ে যেভাবে দেওয়া আছে এবং ম্যাডামরা ওভাবেই শুনতে চান যে উইথ ফিভার, উইদাউট ফিভার হলে কি কি কজ আছে। সেটা হচ্ছে যে আর এটা যদি রিটার্নের কেস সিনারিও হিসাবে আসে, তখন আমি এই কজগুলো জানা থাকলে আমি ডিফারেন্সিয়াল হিসেবে ওগুলো দিব। যদি ফিভার উইথ কনভালশন থাকে তা আমার ডিডি কোনগুলো থাকবে, উইদাউট ফিভার হইলে কোনগুলো ডিডি থাকবে। তো উইথ ফিভার হইলে কি কি আসে? ফিব্রাইল সিজার, অ্যাকিউট মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল অর ভাইরাল, সেরিব্রাল ম্যালেরিয়া, ভাইরাল এনকেফালাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস অ্যান্ড ব্রেন অ্যাবসেস। তারপরে হচ্ছে কনভালশনস নট অ্যাসোসিয়েটেড উইথ ফিভার। তো নট অ্যাসোসিয়েটেড ফিভারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এপিলেপসি। এছাড়া আছে এনকেফালোপ্যাথি, যেটা হতে পারে হাইপারটেনসিভ, যেটা হতে পারে ইউরেমিক, হেপাটিক, হাইপোক্সিক, ইস্কেমিক। এছাড়া ট্রমার কারণে হতে পারে, যেমন হেড ইঞ্জুরি হলে, একিউট স্ট্রোক সিনড্রোম হলে, বা ইন্ট্রাক্রেনিয়াল কোনো স্পেস অকুপাইং লিজন থাকলে। আর ফাইনালি মেটাবলিক কিছু অ্যাবনর্মালিটিসে হতে পারে উইদাউট ফিভার কনভালশন। সেটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপো অর হাইপারন্যাট্রেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া অ্যান্ড পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি। এটা গেল হচ্ছে কনভালশনের কজ। তারপরে আসে হচ্ছে কিটা, যে আমাদের আর্গুয়েবলি ওয়ান অফ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে, সেটা হচ্ছে ফিব্রাইল সিজার অথবা ফিব্রাইল কনভালশন। এটা রিটেন, ভাইভা সব জায়গায় খুবই ইম্পর্টেন্ট। এটার আসলে যতটুকু পারা যায় ডিটেলস পড়ে ফেলতে হবে, স্পেশালি যদি ভালো মার্কস পেতে চাও, এটা থেকে টিচার একটু ডিটেলস জানতে যেতে পারে। তো এটার ব্যাপারে প্রথমেই আমার যেটা জানতে হবে হচ্ছে এটার ডেফিনেশনটা। ফিব্রাইল কনভালশনের ডেফিনেশন হচ্ছে ফিব্রাইল সিজার অর কনভালশন আর সিজার্স that occur between the age of 6 months and 60 months with a temperature of 38 degrees Celsius or 100.4 degree Fahrenheit or more, that are not due to CNS infection, any metabolic imbalance, and occurs in the absence of a history of previous afebrile convulsion. মানে হচ্ছে এজ 6 to 60 মান্থসের মধ্যে হবে, টেম্পারেচারটা 38 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 100.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকবে, মানে সাথে জ্বর থাকবে, এবং এখানে কোনো সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন মানে মেনিনজাইটিস, এনকেফালাইটিস এগুলো কিছু থাকবে না, আর কোনো মেটাবলিক ইমব্যালেন্সের কারণে হবে না, আর প্রিভিয়াস ফেব্রাইল সিজারের হিস্ট্রি থাকতে পারবে না। এটা গেল হচ্ছে ফিব্রাইল সিজারের ডেফিনেশন। এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসে হচ্ছে যে ফিব্রাইল সিজারের কি কি টাইপস আছে। টাইপস হচ্ছে চারটা: সিম্পল ফিব্রাইল সিজার, কমপ্লেক্স ফিব্রাইল সিজার, ফিব্রাইল স্টেটাস এপিলেপটিকাস, সিম্পল ফিব্রাইল সিজার প্লাস। ঠিক আছে? তো সিম্পল ফিব্রাইল সিজারটাতে কি কি আসে? যে ডিউরেশনটা 15 মিনিটসের কম হবে, প্যাটার্ন অফ সিজার হবে জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার। প্যাটার্ন অফ সিজার নিয়ে আমরা পরে পড়বো, লাস্টে যখন এপিলেপসি পড়বো সেটার সাথে আমি তখন ওই ক্লাসিফিকেশনটা বলে দিব। তো এখানে যেটা সিম্পল ফিব্রাইল সিজারটা জেনারেলাইজ টনিক ক্লনিক হবে, আর 24 আওয়ার্সের মধ্যে রেকারেন্স থাকবে না, মানে 24 আওয়ার্সে ইউজুয়ালি একবারই হবে। তারপরে আসে কমপ্লেক্স ফিব্রাইল সিজার, যেটাকে এটিপিক্যালও বলে। এখানে যেটা 15 মিনিটস অর মোর ডিউরেশন হবে, সাথে এটা ফোকাল সিজার হবে সাধারণত, এবং 24 আওয়ার্সের মধ্যে রেকারেন্স থাকে।
আর ফিব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস যেটা, সেটা হচ্ছে ফোকাল বা জেনারেলাইজ হতে পারে, কিন্তু সেটার কি পয়েন্ট হচ্ছে ইট উইল লাস্ট মোর দেন 30 মিনিটস। আর সিম্পল ফিব্রাইল সিজার প্লাস যেটা, সেটার জাস্ট একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে নর্মাল সিম্পল সিজার মানে ফিব্রাইল সিজারের মতোই, কিন্তু এটা 24 আওয়ার্সের মধ্যে রেকারেন্স হলে তখন আমি সাথে একটা প্লাস লাগাই দেবো। এটা গেল টাইপস। আর টাইপসের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স, যেটা সিম্পল ফিব্রাইল সিজার, এটা খুবই ইম্পর্টেন্ট, একদম পয়েন্ট প্রতিটা পয়েন্টই লাগবে। এমসিকিউতে আসতে পারে, ভাইভা, রিটেন, সব জায়গায় লাগবে। তো এখানে হচ্ছে এটার ক্রাইটেরিয়া, ইট অকার্স ইন চিলড্রেন বিটুইন 6 and 60 months উইথ পিক এজ অফ অকারেন্স অ্যাট 14 to 18 months। তারপরে হচ্ছে যে এটার সাথে সিজারটার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটা হচ্ছে সিজারটা ইউজুয়ালি জেনারেলাইজড, occurs usually once in 24 hours, lasts from few seconds to few minutes but not exceeding 15 minutes, and occurs early in the illness causing fever, মানে ফিভারের যে ওই ইলনেসের আর্লি ফেজেই হয়ে যাচ্ছে, এবং সাথে নো রেসিডুয়াল নিউরোডেফিসিট, মানে কোনো রেসিডুয়াল নিউরোডেফিসিট থাকবে না, এবং একটা এপিসোডে ইউজুয়ালি একটা সিজারের বেশি হবে না। এটা হলো সিজারের ফিচার্স। এছাড়া অ্যাসোসিয়েটেড ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে এরকম ফিব্রাইল সিজারের, আর কোনো সাইন্স অফ মেনিনজাইটিস থাকতে পারবে না, যেরকম বাল্জ ফন্টানেলে, স্টিফ নেক, স্টুপার, ইরিটেবিলিটি, এগুলো কিছু থাকতে পারবে না। আর সাথে অনেক সময় দেখা যায় যে কিছু অন্য ইনফেকশনের ফিচার্স থাকে, যে ইউজুয়ালি 90% কেসেসে দেখা যায় যে কোনো একটা ভাইরাল ইনফেকশনের কারণে ফিব্রাইল সিজারটা হচ্ছে। সেটা কি হতে পারে? ফ্যারিনজাইটিস হতে পারে, অটাইটিস মিডিয়া হতে পারে, নিউমোনিয়া, ইউটিআই, এরকম বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু সিএনএস ইনফেকশন থাকতে পারবে না। এটা গেল হচ্ছে ফিব্রাইল সিজারের ক্যারেক্টারিস্টিক্সগুলো। এটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আসে হচ্ছে যে এটার ডায়াগনোসিসে আমাদের মেইনলি যেটা ক্লিনিক্যাল ফিচারগুলো এটা ডায়াগনোসিস করতে হেল্প করে। ইনভেস্টিগেশনের ওরকম রোল নাই, কিন্তু যেটা দেখতে হবে যে মানে আমরা ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনে কয়েকটা জিনিস দেখবো, যে বাচ্চাটার এজ, তারপরে ফিভারটার ক্যারেক্টারিস্টিক্স, সিজারটা কীরকম হচ্ছে, আমার ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিলে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কোনো ডেভেলপমেন্টাল ইস্যু আছে কিনা, এগুলো দেখে তারপর আমি ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো। তারপরে অ্যাসোসিয়েটেড ওই যে কি মানে মেনিনজাইটিসের ফিচার্স এক্সক্লুড করতে হবে। এবং ইনভেস্টিগেশনের মধ্যে যেটা মাঝে মাঝে ইউজুয়ালি সিএসএফ স্টাডির কোনো রোল নাই, যদি ক্লিনিক্যালি এস্টাবলিশড হয়, কয়েকটা কেসে আমরা করব, সেটার ইন্ডিকেশনগুলো আমি বলে দিচ্ছি। কিন্তু ইউজুয়ালি আমরা সিএসএফ স্টাডি লাগবে না, আমরা শুধু অন্য কোনো ইনফেকশনের ফোকাই আছে কিনা দেখার জন্য আমরা ব্লাড ফর সিবিসি, পিবিএফ, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, তারপরে সিরাম ক্যালসিয়াম, সিরাম ইলেকট্রোলাইটস, অন্যান্য কজগুলো এক্সক্লুড করে ফেলবো, অন্য কোনো কারণে সিজার হচ্ছে কিনা এই। আর কি যেটা সিএসএফ স্টাডির ইন্ডিকেশন তাহলে কি কি থাকতেছে? সিএসএফ স্টাডির ইন্ডিকেশন হচ্ছে ইনফ্যান্ট লেস দেন 6 months অফ এজ যদি হয়, তারপরে ইফ দ্য চাইল্ড লুকস ইল, ইনফ্যান্ট বিটুইন 6 to 12 months অফ এজ যাদেরকে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিনটা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া হয় নাই, অথবা তাদের ইমিউনাইজেশন স্ট্যাটাস আননোন। আর চাইল্ড যদি আগে থেকেই অ্যান্টিবায়োটিক্স পেয়ে আসে, আর যে কোনো বয়সে যদি সাইন সিমটমগুলো আমাদের সাসপিশাস মনে হয় যে মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হতে পারে, সেই ক্ষেত্রে আমার সিএসএফ স্টাডি করতে হবে। আর ইইজি করা যেতে পারে, ইইজিতে দেখা যায় উইদিন 1 week অ্যাবনর্মালিটি আসতে পারে, কিন্তু 1 week পরে ওটা নর্মাল আসবে। আচ্ছা, নিউরো ইমেজিংয়ের কোনো রোল নাই। এরপরে আসে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে যেটা আমার লাগবে সেটা হচ্ছে যে প্রথমেই এই পেডিয়াট্রিক্সের ম্যাক্সিমাম ম্যানেজমেন্টে এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা বলার সময় এই প্যাটার্নে বলবো যে প্রথমে কাউন্সিলিং, এক্সপ্লেনেশন অ্যান্ড রিঅ্যাসুরেন্স, এই পয়েন্টগুলো বলতে, যে কোনো ভাইভাতেই ম্যানেজমেন্ট এটা দিয়ে স্টার্ট করলে টিচাররা খুশি হন। তো এটা বললাম। তারপরে সিজারে এটার পাশাপাশি লাগবে হচ্ছে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো মেনটেন করব। আর তারপরে হচ্ছে সিজার স্টপ করব কি দিয়ে? অ্যান্টিকনভালসেন্ট বইয়ে দেওয়া আছে হচ্ছে ডায়াজেপাম অ্যান্ড মিডাজোলাম, কিন্তু আমার মতে ডায়াজেপামটাই শুধু বলা ভালো এবং ওইটার ডোজটা শেখাই ভালো। সেটার ডোজটা কি? পার রেক্টালি দিলে 0.5 মিলিগ্রাম পার কেজি, আর যদি আইভি স্লোলি দেওয়া হয় 0.2 to 0.3 মিলিগ্রাম পার কেজি। এখন আমরা প্র্যাকটিক্যালি যেটা করি এবং ম্যাডামরা সেটাই শুনতে চান যে ওয়ার্ডে কি দেখেছো, ওয়ার্ডে হচ্ছে একটা বাটারফ্লাই নিডলগুলো থাকে, সেটার নিডল পোর্শনটা কেটে দিয়ে ওই কি যেটা টিউবটা, যেটা ন্যারো টিউব, ওটা দিয়ে পার রেক্টালি ডায়াজেপাম দেওয়া হয় 0.5 মিলিগ্রাম পার কেজি। প্রথমেই সেটা দিয়ে দেওয়া হয়, এটাই ফার্স্টে দেওয়া হয়। আর এটা ছাড়া আর যেটা করে বডি টেম্পারেচার রিডিউস করার জন্য হচ্ছে
প্যারাসিটামল দেওয়া হয় 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 6 আওয়ারলি ওরালি এবং না পারলে পাররেক্টালি। আর টেপিড ওয়াটার স্পঞ্জিং, আর সাথে মানে অ্যাসোসিয়েটেড কোনো ইনফেকশন যদি থাকে সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে, যেমন অ্যামক্সিসিলিন এটসেট্রা দিয়ে ট্রিট করা যায়। আর এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের একজনকে জিজ্ঞেস করেছিল যে টেপিড ওয়াটার স্পঞ্জিং যে এটা আসলে কি জিনিস, টেপিড ওয়াটার বলতে কি বুঝো? তো সবাই ভাবে তো ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করলে জ্বর কমবে। আসলে এটা ভুল। টেপিড ওয়াটার হচ্ছে লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে স্পঞ্জিং করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে জ্বর কমাতে হলে লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে স্পঞ্জিং করাটাই অ্যাডভাইস করা হয়। আচ্ছা, তারপরে আসে হচ্ছে এটা তো গেল হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট। আর এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের রেকারেন্সের একটা রিস্ক থাকে। এই রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা পড়বো, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেকারেন্স প্রিভেন্ট করার জন্য আমরা কি করি। এটা হচ্ছে প্রতিবার বাচ্চার জ্বর আসলে বলে দিতে হবে যে অ্যাডুকেট ডোজ অফ প্যারাসিটামল এবং টেপিড ওয়াটার স্পঞ্জিং করে জ্বরটা কমিয়ে ফেলতে হবে, এবং অ্যান্টিকনভালসেন্ট প্রোফাইলেক্সিস দিবে। কন্টিনিউয়াস প্রোফাইলেক্সিসটা রেকমেন্ডেড না, আমরা ইন্টারমিডিয়েন্ট প্রোফাইলেক্সিস অ্যাডভাইস করব। সেটা হচ্ছে যে ওরাল ডায়াজেপাম অথবা ওরাল ক্লোবাজাম, আবার নাইট্রাজেপাম ক্লোনাজেপাম দিয়েও করা যায়। আমার লাগবে মেইনলি ডায়াজেপামটা পারলেই হবে। সেটা হচ্ছে যে যদি বাচ্চাদেরকে 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 3 ডিভাইডেড ডোজেস ফর 2 to 3 days, এটাই হচ্ছে ডোজটা প্রোফাইলেকটিকের। আর এছাড়া প্রোগনোসিসটা জেনে রাখা ভালো যে প্রোগনোসিস ইজ গুড, বাট কিছু ক্ষেত্রে এপিলেপসিতে কনভার্ট হতে পারে, যেটা রিস্ক বেড়ে যায় যদি কমপ্লেক্স ফিব্রাইল সিজার হয় অথবা যদি বাচ্চাটার কোনো নিউরো ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস থাকে, সেক্ষেত্রে রিস্ক বেশি এপিলেপসি হওয়ার। আর এছাড়া আমাদের আমি একটু বলে নিই, এটা এতটা ইম্পর্টেন্ট না, বা জেনে রাখলে ভালো যে রেকারেন্স কাদের রিস্ক বেশি রেকারেন্স হওয়ার। এটাতে মেজর রিস্ক ফ্যাক্টরস আছে, মাইনর রিস্ক ফ্যাক্টরস আছে। মেজর রিস্ক ফ্যাক্টরস হচ্ছে যদি বাচ্চার বয়স 1 বছরের কম হয়, ডিউরেশন অফ ফিভার মানে যদি পিরিয়ড ফ্রম অনসেট অফ ফিভার টু অনসেট অফ কনভালশন যদি 24 আওয়ার্সের কম হয়, আর ফিভারের ইন্টেন্সিটিটা যদি 100.4 থেকে 102.4 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে, মানে লো গ্রেড ফিভারে কনভালশন হলে বাচ্চাটার রেকারেন্সের রিস্ক বেশি। তার মাইনর রিস্ক ফ্যাক্টরসের মধ্যে আসে যদি তার পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, সিজার অথবা এপিলেপসির, কমপ্লেক্স ফিব্রাইল সিজার হয়, ডে কেয়ারে থাকে, মেল জেন্ডার, আর প্রেজেন্টেশনে লো সিরাম সোডিয়াম, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর রেকারেন্স। এটা আমাদের ফিব্রাইল সিজার শেষ। আর একটা জিনিস কনভালশনে লাগে, সেটা এখানেও লাগবে, স্ট্যাটাস এপিলেপটিকাসের সাথেও পড়ে নিলে ভালো, যেটা হচ্ছে যে অ্যাকিউট কনভালশনের সময় বাচ্চাদের কিছু ম্যানেজমেন্ট দেওয়া হয়, যে আমরা বাচ্চাটাকে সেমি প্রোন পজিশন ইন লেফট সাইড মানে লেফট ল্যাটারাল মতো করে নিব। তারপরে বাচ্চাটাকে মুখ জোর করে খোলা বা মুখের মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করা যাবে না। যদি লাগে যে এয়ারওয়ে ম্যানেজ করে দিতে হবে, হাই ফ্লো অক্সিজেন দেওয়া লাগতে পারে। আর তো আমরা ডায়াজেপাম দিবই, আর ডায়াজেপাম কন্ট্রোল না হলে তখন সেটাকে স্ট্যাটাস এপিলেপটিকাসের প্রোটোকলে চলে যেতে হবে, সেটা আমরা পরে পড়বো। তারপরে আসা হচ্ছে আমাদের নেক্সট টপিক আজকে মেনিনজাইটিস। মেনিনজাইটিস কি জিনিস? মেনিনজাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য লেপ্টোমেনিনজাস দ্যাট ইনক্লুডস পায়া অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার কভারিং দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। তো ইনফ্লামেশন অফ লেপ্টোমেনিনজাস কভারিং দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর লেপ্টোমেনিনজাস ইনক্লুডস পায়া অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার। তো এটার ক্লাসিফিকেশনটা কি? এখানে আমাদের বই অনুযায়ী আছে হচ্ছে 3 রকম: অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিস, অ্যাকিউট ভাইরাল মেনিনজাইটিস, আর ক্রনিক মেনিনজাইটিস উইচ ইজ মানে অথবা ক্রনিকটা ইউজুয়ালি টিউবারকুলার মেনিনজাইটিস হয়, সেটাই। এটা গেল ক্লাসিফিকেশন। এখন আমাদের যেটা লাগবে অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিসটা প্রথমে পড়ছি আমরা। অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিসের অনেক কিছুই আছে, যে রিস্ক ফ্যাক্টরস, অর্গানিজমস, রুট অফ এন্ট্রি, এগুলো দেখে নিতে পারো, বাট অতটা ইম্পর্টেন্ট না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল কজটা এইজ অনুযায়ী একটা ক্লাসিফিকেশন আছে, যে কোন এইজে কোন কজে বেশি হচ্ছে সেটা আমাদের পড়তে হবে। তো এটা 3 ভাগে ভাগ করা হয়: নিওনেট, প্রি স্কুল চাইল্ড, আর ওল্ডার চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট। তো নিওনেটে কমন কজ হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, যেগুলো যে ইকোলাই, প্রোটিয়াস, এগুলো দিয়ে হতে পারে, আর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, এই দুটো কমন কজ। নিওনেটটা একটু ইউনিক, অন্যগুলোর সাথে মিলে না। আর লেস কমন কজের মধ্যে আসে হচ্ছে লিস্টেরিয়া মোনোসাইটোজেনেস। তারপরে প্রি স্কুল চাইল্ডে একদম ক্লাসিক যে 3টা আমরা জানি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, আর হচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিস, এই 3টা কমন কজ। আর লেস কমনের মধ্যে আসে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস প্রি স্কুল চাইল্ডে। তারপরে ওল্ডার চাইল্ড অ্যান্ড অ্যাডাল্টে আগেরটার মতোই, কিন্তু একটা কম, এখানে আসবে হচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিস আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি।
হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাটা এখানে লেস কমন কজের মধ্যে চলে আসবে, সাথে প্রিভিয়াস দুটো আসে, লিস্টেরিয়া মোনোসাইটোজেনেস আর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর সাথে একটা নতুন যোগ হচ্ছে এখানে, সেটা হচ্ছে স্ট্যাফাইলোকোকাস অরিয়াস। এভাবে করে কোরিলেট করে পড়লে মনে রাখার সম্ভাবনা বেশি, এবং এটা ভাইভাতে অনেক সময় ম্যাডামরা ধরেন আর রিটার্নে আসতেই পারে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা গেল হচ্ছে একিউট পায়োজেনিক মেনিনজাইটিসের কজ। তারপরে আসে হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার্স কি কি হবে। ক্লিনিক্যাল ফিচার্স যেটা হবে, একটা হচ্ছে যে কিছু ক্লিনিকো প্যাথোলজিক্যাল এফেক্টস আসে, যে মেনিনজাল ইরিটেশনের সাইন্স আসে, রেজড আইসিপির সাইন্স আসে, কনভালশন হতে পারে, হাইড্রোকেফালাস হতে পারে। আর এরপরে যদি আমি সাইন সিমটম ভাগ করে পড়ি, ওল্ডার চিলড্রেনে কি দেখা যাবে? ওল্ডার চিলড্রেনে হচ্ছে হাই গ্রেড ফিভার থাকবে, ভমিটিং হতে পারে, হেডেক হতে পারে, রিকারেন্ট কনভালশনস, অল্টারেশন অফ কনসিয়াসনেস, এগুলো পেতে পারি। কিন্তু যদি নিওনেটে হয় বা আরও ইয়াঙ্গার চাইল্ড, ওখানে নন স্পেসিফিক যে মানে ইনএবিলিটি টু মানে সাক বা রিলাক্টেন্ট টু ফিড, হাই পিচ ক্রাই থাকতে পারে, ভেকেন্ট লুক, কনভালশনস হতে পারে, হাইপো বা হাইপারথার্মিয়া হতে পারে, এরকম। আর আমরা এক্সামিনেশন করে যেটা পাবো যে অল্টার্ড সেন্সোরিয়াম পেতে পারি, যেমন স্টুপর, এরকম পেতে পারি। আর বাচ্চাদের ইম্পর্টেন্ট যেটা এখানে আমাদের সাইন্স অফ মেনিনজাল ইরিটেশন। সাইন্স অফ মেনিনজাল ইরিটেশন কি কি? এটা হচ্ছে নেক রিজিডিটি, কার্নিক সাইন, ব্রুজিনস্কিস সাইন। মেনিনজাল ইরিটেশনের 3টা সাইন, কিন্তু ইয়াঙ্গার চিলড্রেনে আমরা হয়তো ওইটা পাবো না। ইয়াঙ্গার চিলড্রেনে এটা তো দেখা যাবে না নিওনেটগুলোতে যে, তো ওখানে আমরা দেখবো হচ্ছে বাল্জ ফন্টানেলি পেতে পারি, বাচ্চাদের অ্যান্টিরিয়র ফন্টানেলিটা বাল্জ থাকতে পারে। তারপরে আসা হচ্ছে যে ইনভেস্টিগেশন ডায়াগনোসিসের জন্য। ইনভেস্টিগেশনটা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। যে ব্লাডে তো আমরা সিবিসিতে পলিমরফোনিউক্লিয়ার লিগোসাইটোসিস পেতে পারি, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি অর্গানিজম পেতে পারি, কিন্তু আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিএসএফ স্টাডিটা। এবং এই অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিসটা আমার অ্যাডভাইস থাকবে সিএসএফ স্টাডিটা একদম ডিটেলস পড়তে। কারণ আমাদের সময় রিটেন একটা কোয়েশ্চেন আসছিল যে সি যে কোয়েশ্চেনটা 1.5 মার্ক না 2 মার্কের কোয়েশ্চেন, পুরোটা হচ্ছে জাস্ট সিএসএফ ফাইন্ডিংস এক্সপ্লেইন করো। তো সেটা যদি আমি একটু ডিটেলসে লিখতে পারি, আমি ম্যাক্সিমাম মার্কস পাবো। যারা একটু ভালো মার্কস পেতে চাও, এই জিনিসটা ডিটেলসে পড়া থাকলে ভালো। তো এখানে কি কি আসবে? প্রথমে একটা জিনিস, সিএসএফ স্টাডি করার প্রি রিকুইজিটস কী কী, এটা আমার লাগবে। কারণ অস্পিতে অনেক সময় এলপি নিডল দেওয়া থাকে, ওটার সাথে এটা চাইতে পারে যে আমি এলপি মানে লাম্বার পাংচার করার আগে কী কী দেখতে হবে। তো ওখানেও এটা লাগে যে প্যাপিলিডিমা রুল আউট করতে ফান্ডাসটা এক্সামিন করতে হবে, এলপি সাইটে কোনো ইনফেকশন থাকতে পারবে না, আর ব্লিডিং ডায়াথাইসিস এক্সক্লুড করতে হবে, যে ব্লিডিং রিস্ক নাই। আচ্ছা, তারপরে এসে সিএসএফ স্টাডিতে আমি কী পাবো? প্রথমে আসে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে পাবো যে প্রেশারটা এলিভেটেড, অ্যাপিয়ারেন্স হচ্ছে হেজি, ক্লাউডি আর পুরুলেন্ট। নর্মাল সিএসএফ থাকে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। তারপরে সাইটোলজিক্যাল, এই অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিসে আমরা পাবো হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এটাকে প্লিওসাইটোসিসও বলে সিএসএফ এ সেল বেশি থাকলে। এটা 300 to 2000 সেলস পার কিউবিক মিলিমিটার থাকতে পারে। আর বায়োকেমিক্যালি কী পাবো? গ্লুকোজ <40 মিলিগ্রাম পার ডেসিলিটার, প্রোটিন পাবো 100 to 500 মিলিগ্রাম পার ডেসিলিটার, যেটা নর্মালি থাকে 15 to 45, আর গ্লুকোজটা নর্মালি থাকে 40 to 80। আর ক্লোরাইডটা থাকবে 102 to 120 মিলিমোল পার লিটার, যেটা ইউজুয়ালি 120 to 130 থাকে। তো ইউজুয়ালটা না পড়লাম, কিন্তু গ্লুকোজ 40 নিচে মিলিগ্রাম পার ডেসিলিটার, প্রোটিন হচ্ছে 100 to 500, আর ক্লোরাইড 102 to 120। মাইক্রোবায়োলজিক্যালে আমরা গ্রাম শ্রেণীয় অর্গানিজম পেতে পারি, কালচারেও অর্গানিজম আসতে পারে, আর পিসিআর বাই ল্যাটেক্স এগ্লুটিনেশন দিয়ে আমরা অর্গানিজমের মানে কি ডিটেক্ট করতে পারি, অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি, ব্যাকটেরিয়া। আর এছাড়া অন্য ইনভেস্টিগেশন করা যায়, কনভালশন যদি থাকে অন্য কজ এক্সক্লুড করতে, যে সিরাম গ্লুকোজ, ক্যালসিয়াম, ইলেকট্রোলাইটস, এরকম। এটা গেল হচ্ছে অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিসের সিএসএফ ফাইন্ডিংস আমরা কী কী পাবো। ঠিক আছে, আমাদের তিনোটারই পড়বো, তারপরে আমি ডিফারেন্সটাও বলে দেবো। আর ডিটেলস মেইনলি অ্যাকিউট পায়োজেনিকটারই লাগবে। তারপরে আসা হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের হেডিং যদি বলে দিই, প্রথমে হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, তারপরে স্পেসিফিক ট্রিটমেন্ট অর অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট, অ্যাডজাঙ্ক থেরাপি অর অ্যান্টি ইনফ্ল্যামেটরি থেরাপি, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস, তারপরে ফলো আপ, প্রোফাইলেক্সিস, প্রিভেনশন। ঠিক আছে, তো সাপোর্টিভের মধ্যে আসবে হচ্ছে যে কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, ওগুলো। তারপরে যদি কনভালশন থাকে নাথিং পারোরাল, ফিভার থাকলে সেটার জন্য প্যারাসিটামল, কনভালশন থাকলে সেটার জন্য ডায়াজেপাম, যদি স্ট্যাটাস এপিলেপটিকাসে চলে যায় তাহলে তো ওইটার ম্যানেজমেন্ট আলাদা। আর আইভি ফ্লুইড লাগলে দিতে হবে, তারপরে মেনটেনেন্স পটাশিয়াম দিতে হবে, বাচ্চা কনভালশন না থাকলে এনজি ফিডিং দিতে হবে, এগুলো সাপোর্টিভ ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে।
তারপরে আসে হচ্ছে স্পেসিফিক থেরাপি। স্পেসিফিকের মধ্যে আসবে হচ্ছে প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক্স, এখানে ওরাল অ্যান্টিবায়োটিক্সের রোল নেই। তো প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক্স যেটা, অ্যান্টিবায়োটিক চয়েসের ব্যাপারে দুটো জিনিস, অ্যান্টিবায়োটিক চয়েস লাগবে আর হচ্ছে ডিউরেশনটা লাগবে। আমি পুরোটাই বলে দিচ্ছি, তারপরে ইম্পর্টেন্টগুলোও বলে দিব। পুরোটা কি হোক, যদি আমি না জানি অর্গানিজমটা কি, তখন আমার চয়েস হবে সেফট্রাক্সন ওর সেফোট্যাক্সিম সাথে ভ্যাঙ্কোমাইসিন, সেটা আমার দিতে হবে 10 ডেজ আননোন অর্গানিজমের ক্ষেত্রে। এখন যদি নিউমোকক্কাস হয় তাইলে ম্যানেজমেন্ট সিমিলার, সেটা হচ্ছে সেফট্রাক্সন প্লাস ভ্যাঙ্কোমাইসিন 10 to 14 ডেজ। আর যদি মেনিনজোকক্কাস হয় পেনিসিলিন জি 7 ডেজ। আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা সিঙ্গেল সেফট্রাক্সন ওর সেফোট্যাক্সিন, মিল আছে কিন্তু প্রথমটার সাথেও। আর যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়, এটা ইম্পর্টেন্ট, কারণ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হয়, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে হয় ইউজুয়ালি। সেটা হচ্ছে মেরোপেনেম ওর সেফোট্যাক্সিম সাথে এমিকাসিন থাকবে, এবং এটা আমার দিতে হবে 21 ডেজ। গ্রাম নেগেটিভের জন্য 21 ডেজ। সিউডোমোনাসের ক্ষেত্রে চয়েস হবে আমার সেফটাজিডিম, সেটা দিব আমি 14 to 21 ডেজ। আর লিস্টেরিয়া মোনোসাইটোজেনেসে সেফট্রাক্সন প্লাস এমপিসিলিন, সেটা 21 ডেজ। তো আমি এটলিস্ট মিনিমাম কোনটা জানবো, আননোনটা, ওইটার সাথে মিলে হচ্ছে নিউমোকক্কাসটা, এই দুটো জানতেই হবে। আর গ্রাম নেগেটিভটা খুব ইম্পর্টেন্ট। আর ডিউরেশনটা চেষ্টা করে নেওয়া উচিত যে সবগুলোরই একটা রাফ আইডিয়া রাখতে, যে আমার যদি গ্রাম নেগেটিভ হয়, সিউডোমোনাস হয়, লিস্টেরিয়া হয়, ডিউরেশনটা বাড়বে। আর বাকিগুলোর ক্ষেত্রে আমার ইউজুয়ালি 10 to 14 ডেজেই হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলোর ক্ষেত্রে আমার 21 ডেজ পর্যন্ত লাগছে। ঠিক আছে। ডোজ আমার মতে অ্যান্টিবায়োটিকের ডোজ দরকার নেই, খুব বেশি চাইলে জাস্ট সেফট্রাক্সন আর কি যেটা সেফট্রাক্সনের সাথে ভ্যাঙ্কোমাইসিনেরটা, সেফট্রাক্সন সেফোট্যাক্সিম, এই দুটো দেখে নেওয়া যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডজাঙ্ক থেরাপি। অ্যাডজাঙ্ক থেরাপি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা দিব অ্যান্টি ইনফ্লেমেটরি থেরাপি ডেক্সামেথাসন, কারণ হোস্ট ইমিউন রেসপন্সের জন্য ব্রেইনের ড্যামেজটা বাড়ছে। তো এখানে এটার ডোজটা জানতে হবে, এটার ইউজটা, এটা কি কি কাজ করে সেটা চাইলে দেখে নিতে পারো। খুব ভালো পরীক্ষা দিলে অনার্সের জন্য মেকানিজমটা জিজ্ঞেস করতে পারে। আর এমনিতে আমার লাগবে যে ডোজটা কি, ডেক্সামেথাসন 0.15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, আইভি 6 আওয়ারলি ফর 48 আওয়ার্স। আর চেষ্টা করব এটা অ্যান্টিবায়োটিকের আগে স্টার্ট করতে। তারপরে আসে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস হচ্ছে যে আমি কমপ্লিকেশনসগুলো বলে আসি নাই, তাহলে বুঝতে সুবিধা হতো, আমি এরপরই বলে দিচ্ছি। তো এখানে যদি পেশেন্টের ফিভার পারসিস্ট করে, মানে ব্রেইন অ্যাবসেস হয়ে যায়, হেড সাইজ বেড়ে যায়, হাইড্রোকেফালাস হয়ে গেছে, বা ক্রেনিয়াল নার্ভ পলসের এভিডেন্স থাকে, ওগুলো তো ফার্দার অ্যাসেস করে ম্যানেজ করতে হবে। সিয়াদ হলে ফ্লুইড রেস্ট্রিকশন, রেইজড আইসিপি হলে এলিভেট করতে হবে হেড, হাইপারটোনিক স্যালাইন দিতে হবে এটসেট্রা। আর সাবডুরাল এফিউশন হয়ে গেলে অ্যাসপিরেট করতে হবে ফ্লুইড, এরকম। বা জাস্ট কয়েকটা কমপ্লিকেশনের নাম বলে দিয়ে যেগুলো ম্যানেজ করতে হবে। ফলো আপ দিতে হবে যে কোনো ফার্দার নিউরো ডেফিসিট হচ্ছে কিনা। আর কন্ট্যাক্টসের প্রোফাইলেক্সিসের জন্য রিফাম্পিসিন অথবা সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা হয় কন্ট্যাক্টসদের জন্য। আর প্রিভেনশন, এটা ধরো এই লাস্ট পয়েন্টগুলো এতটা ইম্পর্টেন্ট না হলেও ফলো আপ, প্রোফাইলেক্সিস, প্রিভেনশন, এগুলো প্রিভেনশনটা ইম্পর্টেন্ট। কি কি ভ্যাকসিনেশন আছে কিসের থেকে প্রিভেন্ট করতে, মেনিনজাইটিস থেকে প্রোটেক্ট করতে, সেটা হচ্ছে মেনিনজোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন, আর নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। তো এই নামগুলো জানতে হবে। আর তারপর আসে হচ্ছে মেনিনজাইটিসের কমপ্লিকেশনস কী কী, স্পেশালি অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিসের। এখানেও আগের মতোই ইমিডিয়েট আর লং টার্ম। ইমিডিয়েটের মধ্যে আসে হচ্ছে সাবডুরাল এফিউশন, সাবডুরাল এম্পাইমা, ভেন্ট্রিকুলাইটিস, সেরেব্রাল অ্যাবসেস, সেরেব্রাল ইনফার্কশন আর অ্যাকিউট স্ট্রোক, আর ক্রেনিয়াল নার্ভ পলসি। আর লং টার্ম আমরা জানি, লং টার্মগুলো মোটামুটি কমন সবগুলোতেই, সেটা হচ্ছে যে সেরেব্রাল পলসি হতে পারে, ডেফনেস হতে পারে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এপিলেপসি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হাইড্রোকেফালাস, এগুলো কমপ্লিকেশনস হতে পারে। তারপরে আসে হচ্ছে আমার আরেকটা মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিসটা সিএনএসে যে লিজনগুলো হয়, এটা আরেকটা নাম হচ্ছে রিক্স ফোকাই। ঠিক আছে। তো এটা হতে পারে হচ্ছে মেনিনজিস সাবপায়াল অর সাবপেন্ডাইমাল সারফেস অফ ভেন্ট্রিকল। এটা ইম্পর্টেন্ট না, বেসিক্যালি হচ্ছে সিএনএসে মানে টিউবারকুলোসিস হলে সেটা টিউবারকুলার মেনিনজাইটিস। তো টিউবারকুলার মেনিনজাইটিস আমার লাগবে যেটা, সেটা হচ্ছে স্টেজেসটা লাগবে। স্টেজ 1 বা স্টেজ অফ ইনভেশন অর প্রোড্রোমাল স্টেজ, স্টেজ 2 স্টেজ অফ মেনিনজাইটিস, আর স্টেজ 3 স্টেজ অফ কোমা। তো স্টেজ 1-এ খুবই নন স্পেসিফিক সিমটমস হয়, লো গ্রেড ফিভার, হেডেক, ম্যালেজ, বিহেভিয়ারাল চেঞ্জ থাকতে পারে, কিন্তু ফোকাল নিউরোলজিক্যাল কোনো সাইন্স থাকে না।
স্টেজ 2-তে আমরা মেনিনজিজমের ফিচার্স পেতে পারি, নিউরোলজিক্যাল ফিচার্স পেতে পারি, কনভালশনস, ভমিটিং, তারপরে ক্রেনিয়াল নার্ভ পলসি, ফোকাল নিউরোলজিক্যাল সায়েন্স থাকতে পারে স্টেজ 2-তে। স্টেজ 3-তে নাম শুনেই বোঝা যাচ্ছে পেশেন্ট কোমা, হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া এগুলো নিয়ে আসতে পারে, ডিসেরিব্রেট অথবা ডিকর্টিকেট পোস্টার থাকতে পারে। তো এগুলো গেল ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস। স্টেজ 1, 2, 3 এরকম ভাগ করে আসবে। তারপরে আসে হচ্ছে এটারও ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কী কী। এটার ইনভেস্টিগেশন ফাইন্ডিংস প্রথমে তো ক্লিনিক্যাল ফিচার্স দিয়ে, আর ইনভেস্টিগেশন এগেন সিএসএফ স্টাডিটাই আমার মেইন। ওইটার ফাইন্ডিংসটা হচ্ছে যে এখানেও প্রেশার এলিভেটেড থাকবে, কালারটা স্ট্র কালার থাকবে, সেলস হচ্ছে লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস পাবো, 10 to 500 লিম্ফোসাইটস, গ্লুকোজ <40 এখানেও, প্রোটিনটা এখানেও রেজড 100 to 3000, ওটার চেয়ে অনেক বেশি রেজড। আর গ্রাম স্টেইন বা অ্যাসিড ফাস্ট বেসিলাই স্টেইনে আমরা বেসিলাই পাইতে পারি, ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন যেমন জিন এক্সপার্ট করলে বা এডিএ করলে, সিএসএফ এডিএ করলে আমরা রেজড পাইতে পারি, কালচারেও পেতে পারি, ব্যাকটেক মিডিয়াতে কালচার করলে তাড়াতাড়ি রিপোর্ট আসবে। এছাড়া চেস্ট এক্সরে করলে ব্রেইন এমআরআই করা যেতে পারে, সিবিসি করা যেতে পারে। এখন এমআরআই অফ ব্রেইনের এখানে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে, এটা বলতে পারলে খুবই ভালো, সেটা হচ্ছে অ্যাবনর্মাল মেনিনজিয়াল এনহান্সমেন্ট ইন বেজাল সিস্টার্ন। আবার বলি, অ্যাবনর্মাল মেনিনজিয়াল এনহান্সমেন্ট বেজাল সিস্টার্ন, ঠিক আছে? এটা টিউবারকুলার মেনিনজাইটিসের প্যাথোগনমিক ফিচার এমআরআই। এটার ট্রিটমেন্ট হচ্ছে প্যারেন্টসকে নেচার অ্যান্ড প্রগনোসিস অফ ডিজিজের ব্যাপারে বলতে হবে। আচ্ছা, অ্যান্টিটিবি ড্রাগসের যে রেজিমেন্টটা বইয়ে আছে হচ্ছে যে 2 months আমরা কি দিব, আইসোনাইজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, স্ট্রেপ্টোমাইসিন, আর 10 months হচ্ছে শুধু মানে আইসোনাইজাইড আর রিফাম্পিসিন, কিন্তু এবং টোটাল 12 months। কিন্তু আমার জানা মতো রেজিমেন্টটা চেঞ্জ হয়েছে, আমি জানতে পারলে জানিয়ে দেবো, আর না হলে তো বইয়েরটা এটাই আছে। আর প্রেডনিসোলন দিতে হবে সিএনএস মেনিনজাইটিসে, মানে টিউবারকুলার মেনিনজাইটিসে অবশ্যই প্রেডনিসোলন লাগবে টু প্রিভেন্ট ফাইব্রোসিস। সেটা হচ্ছে 2 mg/kg/day ইনিশিয়াল 4 weeks-এ, তারপরে ওভার 2 weeks টেপার করবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ভাইরাল এনকেফালাইটিস টপিকটা, ওটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট শর্ট করে বলে দিচ্ছি, কারণ আমাদের কিসে লাগবে, যখন আমাকে একটা কেস সিনারিও দিবে রিটেনে অথবা ভাইভাতেও ধরলো, তখন সেটাতে আমার তো ডিফারেন্সিয়ালস থাকবে, হচ্ছে সবসময় যে মেনিনজাইটিস ধরতে পারবো তা তো না, মেনিনজো এনকেফালাইটিসও লেখা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমার দুটো কোরিলেট করে বলতে পারতে হবে। তো এখানে পজিটিভ অর্গানিজম এন্টেরোভাইরাস থাকতে পারে, হার্পিস সিমপ্লেক্স, এপস্টিন বার ভাইরাস, নিপা ভাইরাস, এগুলো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সিমিলার, কিন্তু এখানে দেখা যায় যে কনভালশন, তারপরে কি ফিভার, ওয়ার্সেনিং, হেডেক, ভমিটিং এগুলো বেশি পাওয়া যাচ্ছে। আর ইনভেস্টিগেশনে সিএসএফ স্টাডি, এখানেও আমরা লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস পাবো, প্রোটিন মাইল্ডলি এলিভেটেড থাকবে কিন্তু গ্লুকোজটা নর্মাল থাকবে। আর এছাড়া এমআরআই অফ ব্রেন করা যায়, সেটার কিটা তোমরা চাইলে পড়ে নিও, এতটা ইম্পর্টেন্ট না। আর ট্রিটমেন্টে সেই কাউন্সিলিং ওগুলোই, সাপোর্টিভ ম্যানেজমেন্ট আগের মতোই, আমরা বায়োজেনিকে যা পড়েছি ডিফারেন্স নাই। আর কিন্তু এখানে আমরা কি দিচ্ছি না, এখানে অ্যান্টিবায়োটিক তো দিচ্ছি না, আমরা দিচ্ছি অ্যান্টিভাইরাল। সেটা কি, ইনজেক্টেবল অ্যাসাইক্লোভির, স্পেশালি হার্পিস সিমপ্লেক্স যদি হয় সেক্ষেত্রে আমাদের এটা দিতেই হবে। সেটার ডোজটা হচ্ছে 10 mg/kg/ডোজ ফর ওল্ডার চিলড্রেন ফর 14 days, আর নিওনাটসের জন্য 20 mg/kg/ডোজ ফর 21 days। দুটোর ক্ষেত্রেই দিতে হবে হচ্ছে কিসে, 8 hourly, ঠিক আছে? তারপরে এটা শেষ ভাইরাল এনকেফালাইটিস। এখন আমি একটু সামারাইজ করে তিনটার ডিফারেন্সটা বলে দিই, যে তিনটার সিএসএফ ফাইন্ডিংসের ডিফারেন্সটা। এটা তো আমাদের মাস্ট লাগবেই, আমরা জানি, এটা সেই জন্মকাল থেকে পড়ে আসছি, না পারলে কিভাবে হয়। তো এটা হচ্ছে প্রেশারটা সবগুলোতেই এলিভেটেড, ভাইরালে থাকতেও পারে নাও থাকতে পারে এলিভেটেড। কালারটা হচ্ছে পায়োজেনিকে হেজি, ক্লাউডি অর পুরুলেন্ট, টিউবারকুলারে স্ট্র, এবং ভাইরালে ইউজুয়ালি ক্লিয়ার। সেলস হচ্ছে পায়োজেনিকে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস 300 to 2000, টিউবারকুলারে 10 to 500 লিম্ফোসাইটস, আর ভাইরালে 10 to 100 মিক্স সেলস ইনিশিয়ালি, পরে লিম্ফোসাইটিক হয়ে যাবে। আর গ্লুকোজটা হচ্ছে পায়োজেনিক এবং টিউবারকুলারে রিডিউস থাকবে 40 mg/dL নিচে, কিন্তু ভাইরালে 45 to 75 থাকবে, মানে রিডিউসড না। তারপরে আসে প্রোটিনটা হচ্ছে পায়োজেনিকে 100 to 500, টিউবারকুলারে 100 to 2000, আর ভাইরালে 50 to 200 mg/dL।
প্রোটিনটা মোটামুটি সবগুলোতেই রেজড, ভাইরালে মাইল্ডলি রেজড। আর গ্রাম স্টেইন, তারপরে কালচার, এগুলোতে আমরা রেসপেক্টিভলি ব্যাকটেরিয়া বা কি পেতে পারি, এফবি পেতে পারি, কিন্তু ভাইরালে আমরা কিছুই পাবো না। এই শেষ আমাদের মেনিনজাইটিস। তারপরে আসে হচ্ছে এপিলেপসি। এপিলেপসি থেকে আসলে এখানে খুব বেশি কিছু লাগে না, জাস্ট ডেফিনেশনটা জানলে আর হচ্ছে যদি কি হয় স্ট্যাটাস এপিলেপটিকাসটা এখানের জন্য অতটা ইম্পর্টেন্ট না, সেটা আমাদের মেইনলি মেডিসিনে ইম্পর্টেন্ট, কারণ সেটা আমাদের মেইনলি মেডিসিনে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিসে আসে, পজ হয়ে গিয়েছিল, সেটা আমাদের মেইনলি মেডিসিনে ইম্পর্টেন্ট, কিন্তু এখানেও একটু জাস্ট এটলিস্ট ড্রাগের নামগুলো, হেডলাইনগুলো জেনে নিলে ভালো। প্রথমে আমরা ডেফিনেশনটা জানি যে এপিলেপসি, সরি আমার বারবার ফোনটা পড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি। আচ্ছা, epilepsy is a disorder characterized by 2 or more unprovoked seizures occurring more than 24 hours apart. মানে এখানে কি কি ক্রাইটেরিয়া, 2 or more হবে, আনপ্রোভোকড হবে এবং 24 আওয়ার্স অ্যাপার্ট হতে হবে এটলিস্ট। সিজারের ডেফিনেশন তো আমরা আগে পড়ে এসেছি। তো সিজার প্রোভোকড হলে বিভিন্ন কজ থাকতে পারে, আনপ্রোভোকড 2 or more হলে এপিলেপসি। এটারও কিছু কজ মানে রিস্ক ফ্যাক্টরস এটিওলজি এরকম আছে, দেখে নিতে পারো। এখানে আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনটা। এপিলেপটিক সিজার ব্রড হেডিংয়ে পার্শিয়াল সিজার্স, জেনারেলাইজ সিজার্স আর আনক্লাসিফাইড। পার্শিয়ালের মধ্যে আছে হচ্ছে 3 রকম, সিম্পল পার্শিয়াল, কমপ্লেক্স পার্শিয়াল, পার্শিয়াল সিজার্স উইথ সেকেন্ডারি জেনারেলাইজেশন। আর তারপর আসে হচ্ছে জেনারেলাইজ সিজার্স। জেনারেলাইজ সিজার্সের মধ্যে কয়েক রকম আছে, অ্যাবসেন্স সিজার্স, মায়োক্লোনিক সিজার্স, টনিক সিজার্স, ক্লনিক সিজার্স আর অ্যাটনিক। এগুলো প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স তোমরা চাইলে পড়ে নিতে পারো, কিন্তু এটা এখানের জন্য খুবই মানে অতটা ইম্পর্টেন্ট না। আর এখানে আমাদের যেটা লাগবে যে স্ট্যাটাস এপিলেপটিকাসের ম্যানেজমেন্টটা। স্ট্যাটাস এপিলেপটিকাস কি? স্ট্যাটাস এপিলেপটিকাস ইজ ডিফাইন্ড অ্যাজ কন্টিনিউয়াস সিজার অ্যাক্টিভিটি or recurrent seizure activity without regaining of consciousness lasting for more than 30 minutes. মানে মাঝখানে কনশাসনেস আসবে না, আর কনভালশন কন্টিনিউইং বা ইন্টারমিটেন্ট হবে, কিন্তু কনশাসনেস ফিরবে না। তো ম্যানেজমেন্টের মধ্যে আসে হচ্ছে প্রথমে জেনারেল ম্যানেজমেন্ট অফ এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, প্রত্যেকটা কিভাবে অ্যাসেস করতে হবে, ম্যানেজ করতে হবে, ডিটেলস আছে, ইচ্ছা হলে দেখে নিও। আর কন্ট্রোল অফ কনভালশনের জন্য ড্রাগের অর্ডারটা, ডোজ পড়ি না পড়ি ড্রাগের অর্ডারটা। প্রথমে আমি ট্রাই করবো পারারেক্টাল ডায়াজেপাম দিয়ে, ওটার ডোজ আমরা জানি 0.5 মিলিগ্রাম পার কেজি। তাতেও কাজ না হলে 10 মিনিট পরে আবার রিপিট করবো এটা পারারেক্টাল ডায়াজেপাম। তাতে না হলে আইভি ফেনাইটোইন 20 মিলিগ্রাম পার কেজি ওভার 20 মিনিটস। তাতেও কাজ না হলে ফেনোবারবিটন 20 মিলিগ্রাম পার কেজি ওভার 20 মিনিটস। আর তাতেও না করলে জেনারেল এনেস্থেসিয়ার জন্য মিডাজোলাম ইন্ডাকশন দিয়ে দিব। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রোটোকল, অ্যাডাল্টদের ক্ষেত্রে ড্রাগসগুলো একটু ডিফারেন্ট, সেই অনুযায়ী দেখে নিতে। কিন্তু এখানে আমরা কনভালশন কন্ট্রোলের জন্য এটা করব। আর অ্যাসোসিয়েটেড হচ্ছে আমরা কজ খুঁজবো আর প্রিভেনশন অফ ফার্দার কনভালশন। ঠিক আছে, এখানে আমাদের কনভালশন শেষ। তারপরে আসে আমাদের আজকের সেকেন্ড টপিক, অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস। প্রথমে আসে তাইলে অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস কি? অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস ইজ ডিফাইন্ড অ্যাজ a child less than 15 years old with rapid evolution from weakness to paralysis, usually within 5 days, in at least one limb, and paralysis is flabby in nature, was not present at birth and not caused by injury. তাহলে কি কি আসলো? 15 years এর কম বয়স হবে, র্যাপিড ইভলিউশন, উইকনেস থেকে প্যারালাইসিস খুবই তাড়াতাড়ি হয়ে যাবে 5 দিনের মধ্যে, এটা হচ্ছে অ্যাকিউট। তারপরে প্যারালাইসিসটা অ্যাটলিস্ট একটা লিম্বে থাকবে, ফ্ল্যাবি হবে মানে ফ্ল্যাসিড, আর বার্থের সময় ছিল না, কোনো ইনজুরির কারণে হয়নি, এটা অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস। তারপরে হচ্ছে কজ কি কি? কজ হচ্ছে পলিওমাইলাইটিস, গিলেনবারি সিনড্রোম, ট্রান্সভার্স মাইলাইটিস, এই 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ, এই 3টা বলতেই হবে। তারপরে আসে হচ্ছে ট্রমাটিক নিউরাইটিস, ভাইরাল মায়োসাইটিস, ডিপথেরেটিক পলিনিউরাইটিস, স্পাইনাল কর্ড কম্প্রেশন। এখানে একটা জিনিস বলে রাখি, ট্রান্সভার্স মাইলাইটিস যদিও এখানে ইম্পর্টেন্ট কজ, কিন্তু ট্রান্সভার্স মাইলাইটিসে যেটা হয়, ইনিশিয়ালি যদিও ফ্লাসিড হয়, পরের দিকে প্যারাপ্লেজিয়াটা মানে কিসের দিকে কনভার্ট হয়, স্পাস্টিক হয়ে যায়, এখানে সেটা আমরা একটু ডিটেলসে গেলেই জানবো। তো এখানে হচ্ছে প্রথমে আসে পলিওমাইলাইটিস। এগুলোর আসলে ড্রাগগুলো ইন্ডিভিজুয়াল জানাটা অতটা জরুরি না, কিন্তু একটু বেসিক আইডিয়া রাখবা, কারণ যদি একটা কেস দেয়
যে অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস ডিফারেন্সিয়ালস কীভাবে ইভ্যালুয়েট করব, কীভাবে ম্যানেজ করব, কীভাবে ডিফারেন্সিয়েট করব, তখন আমার একটু বেসিক আইডিয়া থাকতে হবে। সেটার জন্য আমার মেইনলি লাগবে হচ্ছে ডিফারেন্সটা, কিন্তু আমি একটু করে বলে দিয়ে যাচ্ছি বেসিক। তো পোলিওমাইলাইটিস হচ্ছে পলিও ভাইরাস দিয়ে হচ্ছে, সেটা কয়েকটা টাইপ আছে। অ্যাবর্টিভ পোলিও হতে পারে, নন প্যারালাইটিক অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হতে পারে, প্যারালাইটিক পোলিওমাইলাইটিস হতে পারে। আর প্যারালাইটিক পোলিওমাইলাইটিসটা আবার হতে পারে স্পাইনাল, বালবার আর পোলিও এনকেফালাইটিস। আবার পুরোপুরি অ্যাসিমটোমেটিক হতে পারে। তো এগুলোর এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এখানে ডায়াগনোসিসটা কিভাবে করে। ডায়াগনোসিসটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস তো দেখলাম, আর হচ্ছে স্টুলে ভাইরাসটা আইসোলেট করা হয় স্টুল থেকে, এবং পিসিআর দিয়ে করা হয়। তারপরে হচ্ছে যে এটা ট্রিটমেন্টে ওরকম স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, কিন্তু অ্যাকিউট স্টেজে কিছু ম্যানেজমেন্ট দেওয়া যায়, সেগুলো করা যায়। আর এটার প্রগনোসিস ওরকম কি না যে রিকভারি খুব বেশি ভালো। আমাদের ইম্পর্টেন্ট টপিক যেটা গিলেনবারি সিনড্রোম বা অ্যাকিউট পোস্ট ইনফেকশাস ডিমাইলিনিটি পলিনিউরোপ্যাথি, এআইটিপি। তো জিবিএস এর কজ কি কি? ক্যাম্পাইলোবেক্টর জেজুনি দিয়ে হতে পারে, মাইকোপ্লাজমা নিউমোনিয়ার পরে হতে পারে, এপস্টিন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এগুলো থেকেও হতে পারে। এখানে মেকানিজমটা হচ্ছে সেলুলার মিমিক্রি, মানে অ্যান্টিবডি ডেভেলপ হয় ভাইরাসের এগেনস্টে, তারপরে সেটা নিজের বডিকে অ্যাটাক করা শুরু করে, তাই তো? তো এটার কয়েকটা টাইপস আছে, দরকার নেই এতটা। এখানে যেটা আমার জানতে হবে যে এটার প্যারালাইসিসটা কীরকম। এটাতে দেখা যায় যে সিমেট্রিক্যাল উইকনেস হবে, লোয়ার এক্সট্রিমিটিতে স্টার্ট হয়ে উপর দিকে এক্সটেন্ড করবে, আর ডিস্টাল মাসলস বেশি এফেক্টেড হবে রাদার দেন প্রক্সিমা। আর এটা রেসপিরেটরি মাসেল ইনভলভমেন্টও করতে পারে ইভেনচুয়ালি। অটোনমিক ডিসফাংশনও হতে পারে। আর এটার ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কি? সিএসএস এ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পাবো, সেটাকে বলে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, যেটা পাওয়া যাবে 7 days পরে থেকে। অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন কি? এই পেশেন্টের দেখা যাবে যে অ্যালবুমিনটা রেজড, মানে প্রোটিন রেজড অ্যাজ হাই অ্যাজ 400 to 500 মিলিগ্রাম পার ডেসিলিটার হতে পারে, কিন্তু তার সাইটোলজি নর্মাল থাকে, সেল কাউন্ট কোনো অ্যাবনর্মালিটি নাই। আর এছাড়া কজ বের করার জন্য স্টুল কালচার করে মানে ক্যাম্পাইলোবেক্টর জেজুনি পাওয়া যেতে পারে, নার্ভ কন্ডাকশন স্টাডি করা যেতে পারে, এরকম। আর এটার ম্যানেজমেন্টে স্পেসিফিক দুটোই, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, প্লাজমাফেরেসিস, গিলেনবারি সিনড্রোমের ম্যানেজমেন্টে, আর বাকি সব অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্ট। ট্রান্সভার্স মাইলাইটিসে যেটা হয়, ট্রান্সভার্স মাইলাইটিসে এটা হচ্ছে যে স্পাইনাল কর্ডের লিজেন একটা, ওখানে ইনিশিয়ালি স্পাইনাল শকের কারণে লোয়ার মোটর নিউরন লিজেন টাইপ ফিচার্স আসে, কিন্তু আফটার 2 to 3 days দেখা যায় যে ওইটা স্পাস্টিসিটিতে কনভার্ট হয়, মানে আপার মোটর নিউরন লিজেন আসা শুরু করে। এখানে একটা কথা আছে যে অ্যাট দ্য লেভেল অফ লিজেন লোয়ার মোটর নিউরন সাইন্স থাকবে, বিলো দ্য লেভেল অফ লিজেন আপার মোটর নিউরন সাইন্স থাকবে, আর অ্যাবাভ দ্য লেভেল অফ লিজেন আমরা পাবো নর্মাল নার্ভ ফাংশন। আর ট্রান্সভার্স মাইলাইটিসে অবশ্যই সেন্সরি ইনভলভমেন্ট থাকবে, যেটার একটা স্পেসিফিক লেভেল পাওয়া যাবে সেন্সরি ইনভলভমেন্টের। এটার স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে পালস, আইভি, মিথাইল প্রেডনিসোলন আর প্লাজমাফেরেসিস করা যায়। এখন আমাদের এখান থেকে এই যে অ্যাকিউট প্যারালাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে যে কিটা ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি যে পলিওমাইলাইটিস, গিলেনবারি সিনড্রোম আর ট্রান্সভার্স মাইলাইটিসের ডিফারেন্স। আমাকে যদি একটা কেস দেওয়া হয় যে একটা অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিসের বাচ্চা, ডিফারেন্সিয়ালস আমি এই 3টা দিয়ে তারপরে ডিফারেন্সটা দিয়ে আমি সাজাবো যে ক্লিনিক্যাল ফিচার্স আমি এই দেখবো, এটা ইন্ডিকেট করে, ইনভেস্টিগেশন আমি এই দেখবো, এভাবে সেপারেট করবো, সাইন্স সিমটমস এভাবে ভাগ করে লিখবো। তো প্রথমে আসে প্যারালাইসিসের নেচারটা। পলিওমাইলাইটিসে থাকবে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল প্যারালাইসিস, প্রক্সিমাল মাসলস আর মোর এফেক্টেড দেন ডিস্টাল। জিবিএসএ কি? এখানে দেখ সিমেট্রিক্যাল ফ্লাসিড প্যারালাইসিস, অ্যাসেন্ডিং প্যারালাইসিস, ডিস্টাল মাসলস আর মোর এফেক্টেড দেন প্রক্সিমাল। আর ট্রান্সভার্স মাইলাইটিসে ইনিশিয়ালি লোয়ার মোটর নিউরন লিজেন, পরে আপার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস পাবো, ঠিক আছে? তারপরে সাইট অফ লিজেন, পলিওমাইলাইটিস লিজেনটা হয় হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেলস অফ স্পাইনাল কর্ড আর মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই অ্যাট মেডুলা। জিবিএসএ পেরিফেরাল নার্ভ। ট্রান্সভার্স মাইলাইটিসের লিজেনটা হচ্ছে অ্যাক্রস দ্য উইডথ অফ ওয়ান লেভেল অর সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। তারপরে আসে পলিওমাইলাইটিস, তারপরে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেন্সরি লস। পলিওমাইলাইটিসে থাকবে না,
জিবিএসে মিনিমাল থাকতে পারে, কিন্তু ট্রান্সভার্স মাইলাইটিসে সবসময় থাকবে উইথ আ স্পেসিফিক লেভেল। তারপরে আসে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট। পলিওমাইলাইটিসে থাকতে পারে 9-10 ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট। জিবিএসে মোর কমনলি ইনভলভড সেটা হচ্ছে 7, 9, 10, 11, 12। জিবিএস এটা বেশি কমন ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্টটা, আর ট্রান্সভার্স মাইলাইটিসে থাকবে না ফর অবভিয়াস রিজনস, যেহেতু এটা স্পাইনাল কর্ডে হচ্ছে। তারপরে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সিটা হচ্ছে পলিওমাইলাইটিসে বালবার অ্যান্ড বালবোস্পাইনাল পোলিওতে হতে পারে। জিবিএসে ইউজুয়ালি প্রেজেন্ট অ্যান্ড লাইফ থ্রেটেনিং, আর ট্রান্সভার্স মাইলাইটিসে ইউজুয়ালি থাকে না। অটোনমিক ইনভলভমেন্টটা এই তিনটার মধ্যে পলিওমাইলাইটিসে থাকেই না। জিবিএসে মানে মোর কমন রিলেটিভলি, যে ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার অ্যান্ড বডি টেম্পারেচার, এক্সেসিভ সোয়েটিং, এগুলো হতে পারে। ট্রান্সভার্স মাইলাইটিসে থাকতে পারে। ব্লাডার ডিসফাংশনটা পলিওমাইলাইটিস এবং জিবিএসে, পলিওমাইলাইটিসে থাকে না, জিবিএসে ইউজুয়ালি থাকে না, আর ট্রান্সভার্স মাইলাইটিসে ইউজুয়ালি থাকে ব্লাডার ইনভলভমেন্ট। তারপরে আসে হচ্ছে সিএসএফ চেঞ্জেস, আর্গুয়েবলি খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। সেটা হচ্ছে যে পলিওমাইলাইটিসের সাইটোলজিতে আমরা পাবো লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস, বায়োকেমিস্ট্রিতে প্রোটিন নর্মাল, এটাকে আমরা বলতেছি অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। ও সরি পলিওমাইলাইটিসে, মাই ব্যাড, পলিওমাইলাইটিসে না, পলিওমাইলাইটিসে আমরা পাবো লিম্ফোসাইটোসিস আর প্রোটিন নর্মাল। জিবিএসে জাস্ট এর উল্টা, সেখানে আমরা পাবো যে প্রোটিনটা এলিভেটেড কিন্তু সাইটোলজি নর্মাল, লেস দেন 10 সেলস পার কিউবিক মিলিমিটার। তো এটাকে আমরা বলছি অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, সরি জিবিএসে আমরা বলবো অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তারপরে আসে ট্রান্সভার্স মাইলাইটিস, যেখানে মডারেট প্লিওসাইটোসিস এবং মাইল্ড এলিভেশন অফ প্রোটিন পাবো। বোঝা গেল? যে আর প্লিওসাইটোসিস আমি বারবার বলছি, প্লিওসাইটোসিস কি? সিএসএফ এ সেল কাউন্ট এলিভেটেড থাকলে সেটাকে আমরা প্লিওসাইটোসিস বলি। কোন টাইপের, ওইটা সামনে লাগিয়ে দেওয়া যায়। যেমন আমরা অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিসে পাবো হচ্ছে নিউট্রোফিলিক প্লিওসাইটোসিস। ভাইরাল এনকেফালাইটিস, সেখানে পাবো আমরা লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস, যেটা আমরা পলিওমাইলাইটিসেও পাচ্ছি, লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস। ঠিক আছে, এটা দিয়ে আসলে আমাদের আজকের কি শেষ। ও আচ্ছা, একটা জিনিস, যেহেতু ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসে বললাম, ক্লিনিক্যাল কোয়েশ্চেনে আমার তো ফিচার্স লিখতে হবে, আমি কী কী ফিচার্স পাচ্ছি। তো সেখানে প্রথমে প্যারালাইসিসের টাইপসটা আসে, আমরা তো ওটা পড়েছি কীরকম হবে। আর কয়েক জায়গায় যে ডিফারেন্সিয়ালে ওরা একটা হাইপোক্যালেমিয়াও ডিফারেন্সিয়াল রাখে। হাইপোক্যালেমিয়া হলে যেটা হবে যে আমরা ওভাবে কোনো রকম কিছু মানে অ্যাবনর্মালিটি পাবো না ক্লিনিক্যালি, জাস্ট হচ্ছে সিমেট্রিক্যাল মানে ফ্ল্যাসিড প্যারালাইসিস থাকবে হাইপোক্যালেমিয়া হলে। আর ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা আর যেটা পাবো যে সেন্সরি লসটা কম্পেয়ার করতে পারি, যেটা জিবিএসে মিনিমাল, ট্রান্সভার্স মাইলাইটিসে থাকবেই একটা লেভেল দিয়ে। ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্টটা জিবিএসে ইউজুয়ালি থাকে, ট্রান্সভার্স মাইলাইটিসে নাই। আর জার্কস, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। জার্কসটা হচ্ছে আমরা পলিওমাইলাইটিস যেহেতু লোয়ার মোটর নিউরন, জিবিএসও লোয়ার মোটর নিউরন, সেখানে আমরা জার্কসটা ডিমিনিশড অর অ্যাবসেন্ট পাবো। কিন্তু ট্রান্সভার্স মাইলাইটিসে ইনিশিয়ালি ডিমিনিশ পেলেও পরের দিকে আমরা এক্সাজারেটেড পাবো। এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। আর বাকিগুলো আমরা অলরেডি বলে আসছি ডিফারেন্সগুলো। ঠিক আছে, তো আমাদের আজকের টপিক এখানে শেষ। একজন, আমি আসলে নাম ভুলে গেছি, কিন্তু একজন পেডিয়াট্রিক নিউরোলজির ক্লাস লাস্ট কয়েকদিন থেকে রিকোয়েস্ট করছে। আমি আশা করি তোমার হেল্প হয়েছে ক্লাসটা দেখে, এবং বাকিদেরও আশা করি আপনাদের হেল্প হয়েছে। ইমরুল কায়েস ভাইয়া বলেছেন এক্সেলেন্ট লেকচার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার ক্লাস আজকে এখানেই শেষ। দেখা হবে ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাসে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।